নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, একটি স্বাধীন এবং শক্তিশালী গণমাধ্যম দুর্ভিক্ষ ঠেকাতে পারে। তিনি কেন বলেছিলেন? কারণ গণমাধ্যম মজুতদারের আড়তে কি পরিমাণ মজুদ আছে সেই তথ্যটি রাষ্ট্রকে দিতে পারে। সেক্ষেত্রে চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় করা যায়। গণমাধ্যম এতটাই শক্তিশালী, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের মূল শক্তি গণমানুষ এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের টাকায় গণমাধ্যম তার আয় এবং ব্যয় নির্বাহ করে। কারণ যারা টেলিভিশন দেখেন তারা যে টাকাটি দেন সেই টাকাটি আসলে সরাসরি গণমাধ্যমে কোনোভাবেই আসে না। সেই ব্যবস্থাটি আমাদের দেশে প্রতিষ্ঠিত নয়। কিন্তু করোনাকালীন এই সংকট অন্যান্য সেক্টরের মতো গণমাধ্যমকেও এক ধরনের সংকটের মধ্যে ফেলেছে। এই গণমাধ্যমের সামনে এক ধরনের অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। কারণ এরই মধ্যে ব্যাংকের পক্ষ থেকে যে বিজ্ঞাপনটি পাওয়া যেত সেই বিজ্ঞাপনটি বন্ধ করার বিষয়ে ব্যাংক মালিকদের বা ব্যাংকের সংগঠন যারা আছে তারা আসলে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটি নিয়ে আলোচনা পর্যায়ে আছে। তার পাশাপাশি ঔষধ শিল্প বাংলাদেশের বিকশমান শিল্প, যে শিল্প বাংলাদেশের অনেক বড় একটি রপ্তানি আয়ের জায়গা। সেই শিল্পের বিজ্ঞাপনও পৃথিবীর অন্যান্য দেশে টেলিভিশনে প্রচারিত হলেও বাংলাদেশের টেলিভিশনে বাংলাদেশের এই বিজ্ঞাপনগুলো প্রচারিত হয় না। এটির ব্যাপারে আলোচনা করা উচিত। এবং তার পাশাপাশি গণমাধ্যম কর্মীরা যে কাজগুলো করেন সেই কাজের পেছনে অনেক ধরনের প্রণোদনা প্রয়োজন হয়। সেই প্রণোদনা আসলে অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যুক্ত হয়। করোনাকাল এবং গণমাধ্যমের সামনের অশনি সংকেত, এই সমস্ত প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি গণমাধ্যম কর্মী আশিকুর রহমান শ্রাবণ, এবং আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও প্রত্যেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন স্ব অবস্থান থেকে, কারণ করোনাকালে আমরা প্রত্যেকেই শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব একে আজাদ, সভাপতি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন শওকত মাহমুদ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন মঞ্জুরুল হাসান বুলবুল, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন জনাব শ্যামল দত্ত, তিনি ভোরের কাগজের সম্পাদক। এবং যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই, তারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা আছি নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। কথা বলতে চাই গণমাধ্যমের সামনের অশনি সংকেত নিয়ে। আসলে প্রথমে শুরু করতে চাই জনাব একে আজাদ আপনাকে দিয়ে। আপনারা গণমাধ্যমের একই অংশে মালিক এবং তার পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা আপনাদের সঙ্গে নানাভাবে যুক্ত আছে। এই করোনাকালে যে সংকটগুলো আমাদের সামনে এসেছে সেই সংকটে অন্যান্য অনেক সেক্টরকে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে। গণমাধ্যমের বাস্তবতা কী এবং তার পাশাপাশি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার যে আলোচনাটি চলছে সেই আলোচনা এবং সব কিছু মিলিয়ে গণমাধ্যমের সামনের সংকটগুলো কি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দুটোই আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যায় আছি। প্রথমত প্রিন্ট মিডিয়াতে আপনারা জানেন আমাদের অনেকটাই এই করোনা ভাইরাসের আগের থেকেই অনেকগুলো পত্রিকা আমাদের দেশীয় যে ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান আছে তাদের বিজ্ঞাপনের উপরে মেইনলি আর্নিংটা হয়, এবং তারপরে সরকারি বিজ্ঞাপন। যেহেতু ব্যবসা বাণিজ্য করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে লকডাউনের কারণে, সেই কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, শিল্প কারখানা বন্ধ। আমরা ওইভাবে প্রাইভেট অর্গানাইজেশনের বিজ্ঞাপনগুলো পাইনি, এবং আমাদের টোটালটা নির্ভর করতে হয়েছে গভর্নমেন্ট বিজ্ঞাপন। এই সময় গভর্নমেন্ট বিজ্ঞাপনের ওটাও অনেক কমে গেছে, এবং তাছাড়া প্রচুর টাকা আমাদের সরকারের কাছে পাওনা রয়েছে। আমরা চেষ্টা করছি সেই বকেয়া পাওনাগুলো পাইতে, কারণ আমরা অনেক পত্রিকার মধ্যে দেখেছি তারা বন্ধ করতে বাধ্য হয়েছে, অর্থাভাবে চালাতে পারছে না। অনেক কর্মী তাকে সাংবাদিক কর্মী বন্ধুদেরকে ছাঁটাই করতে হয়েছে, এবং ভবিষ্যতে করতে হবে। তবে আমরা এই মাননীয় তথ্যমন্ত্রীর সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, অনেক অগ্রগতি আছে। আমার মনে হয় সহসাই এই সমস্যার সমাধান হবে সরকারি বিজ্ঞাপনের বিল বকেয়া পেতে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তিগত বিজ্ঞাপন, যেটা আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে পাই। এখানে ব্যব ইদানিং যে একটা চিঠি দিয়েছে, এইটা অ্যাকচুয়ালি ব্যবের নীতিমালার মধ্যে পড়ে না। ব্যব একটা হচ্ছে ফেডারেশনের আওতাধীন একটা সংগঠন, এবং এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ। এখানে বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েশন তাদের নীতিমালায় কখনো আসবে না যে অন্য একটা তার সদস্য প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা। কারণ যেসব ব্যাংক ব্যবের সদস্য
সেই ব্যাংক সিদ্ধান্ত নেবে সে কাকে বিজ্ঞাপন দেবে কি দেবে না, এটা তার ব্যবসায়িক প্রয়োজনে সে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি বিজ্ঞাপন দিতে পারবো না এই ধরনের আমি কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না, এইটা আমি মনে করি তাদের ক্ষমতা বহির্ভূত এবং নীতিমালারও পরিপন্থী। আমি মনে করি এই ধরনের চিঠিতে তার প্রত্যাহার করা উচিত অথবা সংশোধন করা উচিত। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আমরা একটু পরে আবারও যুক্ত হচ্ছি। আমরা মঞ্জুরুল হাসান বুলবুল আপনার কাছে একটু আসতে চাই। আসলে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের অবদান সবকিছু মিলিয়ে আসলে গণমাধ্যম বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কাজ করছে। আজকে যদি একটু তথ্য আপনাকে বলি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি একটি ভিডিও বার্তা তার শেষ দিকে বলেছেন যে আসলে যারা বিজ্ঞাপন দিচ্ছেন বা যারা বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো আছেন এই সংকটে গণমাধ্যমের পাশে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যটি আসলে এই সংকট সমাধানের পথে কোনো সুযোগ তৈরি করবে কিনা সেটি একটি ব্যাপার, এবং তার পাশাপাশি আমরা জানি যে আসলে অর্থাভাবে এবং অনেক দৈন্যতার কারণে অনেক গণমাধ্যম বন্ধ হয়েছে। গণমাধ্যমের সামনের সংকটগুলো এবং এই করোনাকালকে মিলিয়ে রাষ্ট্র এখানে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? মঞ্জুরুল হাসান বুলবুল। ধন্যবাদ। একটু আগে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি জনাব একে আজাদ বক্তব্য রাখলেন এবং তিনি সংকটের চিত্রটা তুলে ধরলেন এবং তিনি একটি লাইন বললেন যে লাইনটি আমার জন্য খুব ধাক্কা লাগার মতো। তিনি বললেন যে ইতিমধ্যে অনেক সাংবাদিক কর্মচারী ছাঁটাই হয়েছে, আরো হবে। এটি হচ্ছে আশঙ্কার জায়গা যে এই যে করোনা কালে আমরা যে একটা সংকটের মধ্যে আছি, তিনি যথাযথভাবেই বলেছেন যে সংকটটি এতই বেশি যে আরো সাংবাদিক শ্রমিক কর্মচারী ছাঁটাই হবে। দেখেন, এমনিতেই কিন্তু আমাদের বাংলাদেশের প্রিন্ট মিডিয়া একটা মানে সংকটের মধ্যে ছিল, দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে ছিল। সেই সংকট মোকাবেলায় তাদেরকে বিভিন্নতর প্রস্তুতি গ্রহণ করতে হয়েছিল। এই করোনা আসার মধ্য দিয়ে সেই সংকটটি আরো ঘনীভূত হয়েছে। এটি শুধুমাত্র যে মিডিয়া ব্যবসায় তা না, আপনি যদি সারা পৃথিবীর অর্থনৈতিক চেহারা দেখেন, দুই রকম চেহারাই আছে। একদিকে বেকার হচ্ছে, সংবাদপত্র বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আবার অন্যদিকে সাংবাদিক আলপনা বলছিলাম, সময় টিভিতে আছি আর বাংলাদেশ প্রতিদিনে। শ্রাবণ, আপনাকে শুনতে পাচ্ছি? আপনাকে আমি শুনতে পাচ্ছি। আসলে এই কথার মধ্যে অন্য একটি কথাও আসছে, আমি পিসিআর কে বলবো আসলে সেই কথাটি যেন না আসে সেই ব্যবস্থাটি করার জন্য। একটু মঞ্জুরুল হাসান বলবো, আপনার পিসিআর নেত্রকোনা থেকে আপনার পিসিআর কে কথা বলে সেটা জি মঞ্জুরুল হাসান বলবো, আপনার কথাটি আপনি কন্টিনিউ করেন, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আর যে কথাটি বলছি, সারা পৃথিবী জুড়েই এই বেসরকারি খাতে একটা বড় ধাক্কা লেগেছে। আপনি ইতিমধ্যে খবর দেখেছেন যে আমেরিকার বিলিয়নাররা কিন্তু আরো লাভবান হচ্ছে, তারা আরো ধনী হচ্ছে। আবার একদিকে মধ্য এবং নিম্ন জায়গার শিল্পগুলি সমস্যায় পড়ছে। আমি যদি আপনাকে একটু হিসেব দেই, বাংলাদেশে বেসরকারি খাত প্রচন্ড ধাক্কার মধ্যে পড়ে যাচ্ছে, প্রচন্ড সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। সংসদের মধ্যে আমাদের মন্ত্রী বলেছেন যে সরকারি অর্থমন্ত্রী বলেছেন যে সরকারি কর্মকর্তা আছে 12 লক্ষের মতো, 15 লক্ষের মতো। আপনি দেখবেন এবার বাজেটের মধ্যে সেই সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা খাতে 5,000 কোটি টাকা বাড়ানো হয়েছে বেতন। আবার অন্যদিকে বেসরকারি খাতে যারা ফরমাল এবং ইনফরমাল সেক্টরে আছে, তার মধ্যে মিডিয়াও আছে, এই সেক্টর আপনার সরকারের প্রচার মানে প্রায় 86% ট্যাক্স দেয় বেসরকারি, মানে 86% 19 লাখ করদাতা বেসরকারি খাত থেকে ট্যাক্স দেয়। অর্থাৎ বেসরকারি খাত সবচেয়ে বেশি ট্যাক্স দিচ্ছে, কিন্তু তাদের জন্য কোনো সংস্থান রাখা হচ্ছে না। এখন সেই ক্ষেত্রে মিডিয়া একটি বড় সংকট। মিডিয়ার 2-3টি সংকট আছে। একটি সংকট হচ্ছে যে এই যে পরিস্থিতির মধ্যে আমি দুই রকম দেখি। একদিকে দেখি যে মিডিয়ার মালিকদের এক অংশ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা দিচ্ছেন, আবার সেই প্রতিষ্ঠান থেকেই সাংবাদিক শ্রমিক কর্মচারী ছাঁটাই হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার একজন শিক্ষক বলেছেন যে বুলুল ভাই, এটা মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, ওই যে প্রধানমন্ত্রীর তহবিলে যে টাকা দেওয়া হচ্ছে এটা হচ্ছে বিনিয়োগ। কারণ ওই টাকা দেওয়ার মধ্য দিয়ে ওই মালিক অন্য ব্যবসার জন্য লাভবান হবেন, কিন্তু তার মিডিয়ার জন্য তিনি বিনিয়োগ করবেন না। কাজেই মালিকদের এক অংশ যারা বিভিন্নভাবে অন্য ব্যবসা নিয়ে সরকারের সঙ্গে সহযোগিতার মধ্যে আছেন, তারা কিন্তু যে খুব লোকসানে পড়ে যাচ্ছেন তা না, তারা তাদের বিনিয়োগের জায়গাটা খোলা রাখছেন, কিন্তু তাদের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলিকে তারা বিপদগ্রস্ত করছেন। আপনি বছরের পর বছর ধরে গণমাধ্যম প্রতিষ্ঠান চালিয়েছেন, 3 মাসের সংকটের জন্য সমস্ত ঢালাও ছাঁটাই করবেন, আপনার সুরক্ষা তহবিল থাকবে না।
আগামী 2 মাস 3 মাস দেখেন পরিস্থিতি কোথায় যায়। এই প্রসঙ্গে একটু আপনাকে আমি একটু যুক্ত করতে চাই, মঞ্জুরুল হাসান বলবো আরেকটি বিষয় আলোচনায় আনতে চাই। আসলে ঔষধ শিল্প যে ব্যাপারটি নিয়ে আসলে ভূমিকায় বলার চেষ্টা করেছিলাম, অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে এই শিল্পের বিজ্ঞাপনটি দেওয়া হয় যেন মানুষ ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। এই সেক্টরে তো অনেক টাকার বিজ্ঞাপন আছে, বাংলাদেশে গণমাধ্যমে সেই বিজ্ঞাপনটি আসে না কেন? সেটি তো আমাদের গণমাধ্যমের কিন্তু কোনো পরিকল্পনা আছে যে আমাদের গণমাধ্যম যে কোনো পত্রিকা বা টেলিভিশনের মালিককে বলেন, তারা যখন গণমাধ্যম পত্রিকা চালু করেছেন কত টাকা বিনিয়োগ করেছেন, কত টাকা বেতন ভাতা, কত টাকা যন্ত্রপাতি খাতে এবং কত টাকার বিজ্ঞাপন পেলে, কত টাকার সার্কুলেশন হলে তার প্রতিষ্ঠানটি চলমান থাকবে। খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে এটি আছে। এখন বাজারে যে বিজ্ঞাপন আছে সেই বিজ্ঞাপনটার জন্য তো এটা শিল্পগতভাবে লড়াই করতে হবে। নওয়াব সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিক, টেলিভিশনের মালিক, কোন কোন সেক্টরে আপনার কাছে আমি এই প্রসঙ্গ নিয়ে আসলে ফিরছি। আমি একটু শওকত মাহমুদের সাথে কথা বলতে চাই আসলে এই প্রসঙ্গ নিয়ে। সেটি হচ্ছে, আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নানা মহলের সমালোচনা আছে এবং আমরা এই করোনাকালীন দুর্যোগের মধ্যে এটির আসলে ব্যাপক ব্যবহার দেখেছি। গণমাধ্যম কর্মীরা আসলে এই ব্যবহারের শিকার হয়েছেন। এটি একটি প্রশ্ন আপনার কাছে, এবং তার পাশাপাশি আমরা জানি এই সংকটে প্রত্যেকেই সংকটের মধ্যে আছে। এই সংকট থেকে উত্তরণ করার জন্য অনেক সেক্টরকে প্রণোদনা দিচ্ছেন। রাষ্ট্রের এই স্তম্ভকে যদি টিকিয়ে রাখা না যায় তাহলে আসলে সত্য মিথ্যের ফারাক বা প্রভেদটাও তৈরি করা সম্ভব হবে না। আপনার বক্তব্য কি আছে শওকত মাহমুদ? ধন্যবাদ শ্রাবণ। আমি প্রথমেই বলবো যে মিডিয়া, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে মিডিয়া এবং সাংবাদিক সমাজ এমন চতুর্মুখী চাপের মধ্যে, এমন বিপন্ন অবস্থার মধ্যে আর কখনো পড়েনি। আপনি যেটা বলছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, একদিকে কালো আইনের খরচ এবং এই ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগ সমানে হচ্ছে। এখন অনেক সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট ফেসবুকে যারা কমেন্ট দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা জেলে আছে। গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা পরিসংখ্যান দিয়েছে যে 180 জন সাংবাদিকের বিরুদ্ধে এই ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে 2018 থেকে 2019-এর জুন পর্যন্ত। করোনার পর 67টি মামলা হয়েছে, এর মধ্যে 36টি সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট ও সাংবাদিক সহ 68 জনকে গ্রেফতার করা হয়েছে এই করোনার প্রাদুর্ভাবের পর। এই যে একটা কালো আইনের খরচ, এই কালো আইনের খরচ একই সঙ্গে সেন্সরশিপ আছে, প্রত্যক্ষ আছে, অপরোক্ষ আছে। প্রত্যক্ষ আছে যে তথ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে বসলো যে টকশোগুলোকে পজিটিভ হতে হবে। আর সেলফ সেন্সরশিপ তো আমাদের মধ্যে এক ধরনের ভীতি চেপে বসেছে যে প্রেশার গ্রুপ, বিভিন্ন ব্যবসায়ীতে প্রেশার গ্রুপ আমাদের বিরুদ্ধে নেমে গেছে, ইন্ডিভিজুয়াল সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করছে, পেশি শক্তি মহড়া দিচ্ছে এমন। তারপরে আপনার আমরা দেখছি যে গোয়েন্দা সংস্থাগুলো সাংবাদিকদের তুলে নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা একটা আতঙ্কজনক অবস্থার মধ্যে আছে এবং সাংবাদিকেরা নিপীড়নের কোনো বিচারও পাচ্ছে না। যেমন নিরাপদ সড়ক আন্দোলনে যারা ধানমন্ডি 2 নম্বর রোডে যে সাংবাদিকদের পেটালো যারা, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি, কিন্তু তাদের বিচারের আওতায় আনা হয়নি। এই ধরনের অসংখ্য আমরা উদাহরণ দেখি। তারপরে সরকারের কর্তা ব্যক্তিরা পত্রিকার নাম ধরে ধরে বলছে যে অমুক পত্রিকা আমরা পড়ি না, অমুক পত্রিকার টিভির লাইসেন্স তো আমরা দিয়েছি, কেন এগুলো এরকমভাবে কথা বলে। এগুলো খুব প্রকাশ্যেই কথাবার্তা হয়েছে, এতে এক ধরনের একটা ভীতি কাজ করছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই আর্থিক দুরবস্থার কথা যেটা আপনারা বলছেন, একটা হচ্ছে যে সরকারের বিজ্ঞাপনের বিল পাচ্ছে না মিডিয়াগুলো, এটা খুবই একটা দুর্যোগময় অবস্থা। তারপরে আবার ব্যাপক চাকরিচ্যুতি হচ্ছে এবং এই চাকরিচ্যুতির কোনো প্রতিবাদ করা যাচ্ছে না। অনেক জায়গায় চাকরিচ্যুতি এমনভাবে হচ্ছে তাদের কোনো পাওনা দেওয়া হচ্ছে না এবং তাদের সপক্ষে বলারও কেউ নাই। এই চাকরিচ্যুতি, বেতন বকেয়া পড়ে আছে। যেমন করোনার প্রাদুর্ভাবের আগেই অনেক বকেয়া জমেছিল, করোনার কারণে ক্রাইসিস তৈরি হয়েছে, কিন্তু তার আগের যে বেতনগুলো বকেয়া আছে সেগুলো দিতে মালিকদের অসুবিধা করছে, আমরা বুঝি না। এখানে আরেকটি বিষয় আমরা একটু যুক্ত করতে চাই শওকত মাহমুদ, সেটি হচ্ছে আমরা একটু পরিসংখ্যান দিই যে সরকারের কাছে পত্রিকাগুলো এখন পর্যন্ত 150 থেকে 200 কোটি টাকা বকেয়া পায়। আমরা জানি গণমাধ্যমের মালিকরা এক ধরনের সংকটে আছে, গণমাধ্যম কর্মীরা সংকটে আছে। এই সংকটটি পুরনো, কিন্তু সরকার এই দুর্যোগের মধ্যে যখন প্রত্যেকেরই পাশে দাঁড়াচ্ছেন, গণমাধ্যম তো আসলে প্রণোদনা চায়নি, গণমাধ্যমটি বকেয়া চেয়েছে। এই বকেয়া টাকাটি এই মুহূর্তে পরিশোধ করার বাস্তবতা তৈরি করতে পারে কিনা সরকার? শওকত মাহমুদ। মূলত সরকার চায় না যে করোনার বিরুদ্ধে যে সংগ্রাম আমরা করছি সেই সংগ্রামে গণমাধ্যমকে সহযাত্রী হিসাবে সরকার পেতে চায় না।
বরং আমার কাছে মনে হয়েছে সরকার গণমাধ্যমের অবস্থাকে, সাংবাদিক সমাজের অবস্থাকে একটা প্রান্তিক অবস্থায় নিয়ে যেতে চায়, যে দরকার হলে বন্ধ হয়ে যায়, নিজেরাই বন্ধ ঘোষণা। অনেকেই বন্ধ হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছে না, আবার সাংবাদিকরাও বেতন পাচ্ছে না যারা চাকরিও করছে, এমন অবস্থা তৈরি হয়েছে। তা না হলে এত সব খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে, তাহলে এই মিডিয়াকে বা সাংবাদিক সমাজকে কেন প্রণোদনা দেওয়া হবে না? এবং প্রণোদনার কথা বলে বলে তারা ক্লান্ত হয়ে পড়েছে, কোনো ধরনের প্রণোদনাই দেওয়া হচ্ছে না কেন? এবং সামান্য খয়রাতির টাকা অফার করা হচ্ছে। যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেদিন পাশ হলো পার্লামেন্টে, সেদিন আবার প্রধানমন্ত্রী সচিবালয় সাংবাদিকদের দেখে 20 কোটি টাকা অনুদান দেওয়া হলো। এই অনুদান বাড়তে বাড়তে দেখা গেল যে কার ভাগে কত করেছে, 20,000, 30,000। কিন্তু এগুলো তো কোনো বিষয় না, আমরা তো অনুদান চাই না, আমরা কাজ করে বেঁচে থাকতে চাই এবং আমাদের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনাটা চাই। এবং যেসব মিডিয়াকে আপনারা লাইসেন্স দিয়েছেন, সেই মিডিয়াগুলো লাইসেন্স দেওয়ার সময় তো আপনারা পরখ করে দেখেননি যে মিডিয়া নিজে চলার মতো তার আর্থিক সক্ষমতা আছে কিনা। আমাদের প্রশ্ন এই জায়গায় যে আপনার মিডিয়া সেক্টরটাকে পুরো ধরনের একটা মানে ওলটপালট করে দিতে চাইছেন মনে হয়, এবং সরকারের এই ধরনের পদক্ষেপগুলিতে আমরা। শওকত মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসলে এই প্রসঙ্গে একটু শ্যামল দত্তকে যুক্ত করতে চাই। আপনি নিজেও একটি পত্রিকার সম্পাদক, আমরা পত্রিকা খুললেই দেখতে পারি আসলে শুধু সংবাদই আছে, এখানে কোনো বিজ্ঞাপন নেই। এই করোনাকাল শুরু হওয়ার পর থেকে এই সংকটটি আসলে গণমাধ্যমের সামনে চলে এসেছে। টেলিভিশনে আমরা কাজ করি, আমরাও জানি আসলে টেলিভিশনের বর্তমান বিজ্ঞাপনের বাস্তবতাটা আসলে কি। সরকারের কাছ থেকে আপনারা টাকা পান, সেই টাকা পরিশোধ করা হয়নি। এর মধ্যে ব্যাংক বলছে যে তারা আসলে এই খাতে বিজ্ঞাপন দেবে না, এবং অনেক সেক্টর আছে যারা আসলে এখনও বিজ্ঞাপনের এই ধারাবাহিকতার সঙ্গে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়নি। গণমাধ্যম কর্মীরা সংকটে আছে, গণমাধ্যমের সামনে অশনির সংকেত আছে। আপনার অভিজ্ঞতা, আপনার মূল্যায়ন কি শ্যামল দত্ত? না, আমার অভিজ্ঞতা একটু আগে যে আমাদের তিনজন বরেণ্য ব্যক্তিত্ব এখানে আছেন, যারা সাংবাদিকতা আছেন, মালিক পক্ষ আছেন, ইউনিয়ন করেন এমনও আছেন, তাদের পক্ষ থেকে যা শুনেছেন আমার বক্তব্য প্রায় একই রকম। তবে আমি একটু মঞ্জুল হাসান বুলবুল যেটি বলেছেন যে পত্রিকাকে নিজের কৌশল নিয়েই বেঁচে থাকার একটা পথ বাইর করতে হবে। আসলে এখন যেহেতু এই যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটি একটি অভূতপূর্ব পরিস্থিতি, যেটা আমরা আগে কোনোদিন করিনি। যেমন আমরা কখনোই ভাবিনি যে মাসের পর মাস মানুষের বাসায় আমরা পত্রিকা দিতেই পারবো না, মানে মানুষের বাসায় পত্রিকা ঢুকতেই পারছে না। এক, দ্বিতীয়ত এমনিতেই একটা সংকটের মধ্যে ছিল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক এবং অনলাইনের কাছে একটা প্রতিযোগিতা ছিল, অসম প্রতিযোগিতা। সেই জায়গায় এই প্রতিযোগিতাটা বাংলাদেশে না, শুধু সারা বিশ্ব জুড়েই এই সমস্যা হয়েছে। আমি গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের একজন সিনিয়র জার্নালিস্ট ইন্টারভিউ দেখছিলাম, এবং তারা বলছেন তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত প্রিন্ট এডিশন প্রায় কমিয়ে আনা হবে, এবং বলতে গেলে নিউ ইয়র্ক টাইমসের নিউ ইয়র্ক অফিসটা বন্ধ এখন। তারা ডিজিটাল সার্কুলেশনের উপরে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এখন বাংলাদেশের বাস্তবতায় আপনি এই একইভাবে যদি এই মিডিয়া ল্যান্ডস্কেপ চিন্তা করেন, তাহলে সেটা আদৌ সম্ভব কিনা। আমাদের এখানে কিছু কিছু পত্রিকা ডিজিটাল সাবস্ক্রিপশনের উদ্যোগ নিয়েছিল, তারাও কিন্তু শেষ পর্যন্ত সেটাতে এখন আর টিকতে পারছে না বর্তমান বাস্তবতায়। এখন যে জায়গাটি দাঁড়িয়েছে, যেমন ধরুন আজকে যে আমি সকালে 26টা পত্রিকা পড়েছি, এবং আমি পত্রিকাগুলো দেখে চিন্তা করছি যে এই পত্রিকাগুলোর পক্ষে আগামী 2 মাস কিংবা 3 মাস পর্যন্ত আর টিকে থাকা আদৌ সম্ভব কিনা। কোথাও একটি কোনো বিজ্ঞাপন নাই। এমন কিছু শীর্ষস্থানীয় পত্রিকা ছাপা হয়েছে, আমি নাম বলতে চাই না, যেখানে একটি বিজ্ঞাপনও নাই। তাহলে এই পত্রিকাগুলো হয়তো আজকে আরো বা 1 মাস 2 মাস, আমরা অলরেডি এই ক্রাইসিসটা ফেস করতে শুরু করেছি মার্চ মাস থেকে। মার্চের 8 তারিখে যখন শুরু হয়ে গেল আপনার করোনা শনাক্ত, লকডাউন হলো 26 তারিখে, তার ওই সময় থেকে আসলে পত্রিকাগুলো মানুষের বাড়িতে বাড়িতে ঢোকা বন্ধ, বিজ্ঞাপন বন্ধ, এই প্রক্রিয়াটি শুরু হয়েছে। যেটি আমরা আশা করেছিলাম, মানে দুর্ভাগ্যের বিষয় যেটি, আমাদের একক প্রতিনিধিত্বশীল কোনো সংগঠন না থাকার কারণে আর সরকারের হয়তো দৃষ্টিভঙ্গির কারণে এই গত 4 মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসে আমি জানি না, এখানে আজাদ ভাই কয়েক দফা মিটিং করেছেন, মানে তথ্যমন্ত্রীর সঙ্গে, বুলবুল ভাইরাও গিয়েছিলেন তথ্যমন্ত্রীর কাছে। কার্যত এমন কোনো উদ্যোগ দেখিনি তথ্য মন্ত্রণালয় সহ আরো অন্যান্য মন্ত্রণালয়। যেমন আমি একটি জায়গার কথা বলতে পারি, আপনার আইএসপিআর এর কাছে, আমি জানি না এখানে কার কাছে কি হিসাব আছে, অন্তত ছোটখাটো পত্রিকারও প্রায় 50 লাখ থেকে 60 লাখ টাকা বিজ্ঞাপনের বিল পাওনা আছে, এখনো পাওনা আছে। বড়দের তো 1 কোটি 2 কোটি টাকা পাওনা আছে, অনেক দিন ধরে বিল পাওয়া যাচ্ছে না। এখন এই বিষয়গুলো হয়তো উদ্যোগ নেওয়া হবে। আমরা আশা করেছিলাম
ধারাবাহিকভাবে নোয়াব গেছে, সম্পাদক পরিষদ গেছে, এডিটর্স গিল্ড গেছে, বিএফইউজে ডিইউজে গেছে, মাননীয় তথ্যমন্ত্রীর সাথে দফায় দফায় মিটিং করেছেন, কিন্তু কার্যত সেরকম একটি সমন্বিত আমি কোনো উদ্যোগ দেখি নাই যেখান থেকে অন্তত বকেয়া পানাগুলো, যেটি আপনি বলছিলেন শুরুতে যে এই পত্রিকাগুলো সরকারের কাছেই, বেসরকারি পাওনা তো আছেই, জি সরকারের কাছে প্রায় 1 থেকে 200 কোটি টাকা পাওনা আছে, সেটি কেন পাওয়া যাচ্ছে না? আরেকটি প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন, ওষুধের বিজ্ঞাপন। ওষুধ শিল্পের বিজ্ঞাপনটি কিন্তু বন্ধ করা হয়েছে ওষুধ শিল্প আইনের মাধ্যমে। ওষুধ শিল্প আইনটি যখন করা হয় তখন এই বিজ্ঞাপনের মাধ্যমে ওষুধের প্রচারণা এটি বন্ধ করা হয়েছিল, এবং যেটি এখনো সে আইন বলেই কিন্তু পত্রিকায় কিন্তু কোনো ওষুধের বিজ্ঞাপন এখন যায় ছাপতে পারে না। শুধুমাত্র ওষুধ প্রশাসন দপ্তর যদি অনুমতি প্রাপ্ত কোনো বিশেষ নতুন প্রোডাক্টের কোনো বিশেষ কোনো বিজ্ঞাপন থাকলে সেটি একমাত্র বিজ্ঞাপন আকারে যায়, অন্যথায় কিন্তু আইনগতভাবে একটা নিষেধাজ্ঞা আছে যে কোনো ওষুধের বিজ্ঞাপন করা যাবে না। কিন্তু এইগুলো এখন আধুনিক যুগে এই বিষয়গুলো প্রথমে আমরা আমেরিকার মতো দেশেও দেখি যে ওষুধের প্রচুর বিজ্ঞাপন টেলিভিশন গুলো পায়, পত্রিকাগুলো পায়, ঠান্ডা লাগার বিজ্ঞাপন পায়, জ্বরের ওষুধের বিজ্ঞাপন পায়, আর অন্যান্য মানে একেবারে মৌলিক ওষুধগুলো বাদ দিলে, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য গুলো বাদ দিলে নানা রকম ওষুধের বিজ্ঞাপন আছে, কিন্তু বাংলাদেশে এটিও নেই। আমি যেটা মনে করি যে এই মুহূর্তে সরকারের একটি মানে প্রণোদনার উদ্যোগ, আমি প্রণোদনা ঠিক বলবো না, আমরা আমরা আসলে পাওনা বকেয়াটাই চাই সরকারের কাছে, আমাদের পাওনার পরিশোধটা যদি করে এবং একটা পলিসিগত দিক থেকে সরকারের সাপোর্টটি দরকার, যেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে। শ্যামল দত্ত, আপনার কাছে আমি আসছি এই প্রসঙ্গ নিয়ে। আসলে একে আজাদ আপনাকে দিয়ে শুরু করেছিলাম, আপনাকে বিরতির আগে একটু যুক্ত করতে চাই আমরা। আসলে এই যে এই বাস্তবতা তো আসলে সব পক্ষই জানে, সব মহলই জানে, আপনারাও জানেন, তথ্য মন্ত্রণালয় জানে, সরকার জানে, ব্যক্তি পর্যায়ে সবাই জানে। সমাধানের জন্য আপনারা কি কোনো রকম কোনো আশ্বাস বা কোনো রোডম্যাপ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? কারণ এই সংকটের মধ্য দিয়ে গণমাধ্যম আর কতদিন টিকতে পারবে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একে আজাদ। শ্যামল দত্ত কারেক্টলি বলেছেন, আমরা বিভিন্ন দফায় দফায় মাননীয় তথ্যমন্ত্রীর সাথে মিটিং করেছি। আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি কিছু ফান্ড দিয়েছে, বাকি ফান্ডের ব্যাপারে উনিও চেষ্টা করছেন, এবং আমাদের বিজ্ঞাপনগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে বকেয়াগুলো রয়েছে, এবং বিভিন্ন বকেয়াতে ক্যাবিনেট সচিব সাহেব উনি একটা চিঠি দিয়েছেন আমাদের বিজ্ঞাপনের বকেয়া পরিশোধ করার ব্যাপারে, এবং মাননীয় তথ্যমন্ত্রীও উনিও বলেছিলেন উনি আরেকটা চিঠি দিবেন সমস্ত মন্ত্রণালয়কে আমাদের পরিশোধ করার বকেয়া পরিশোধ করার জন্য। এর মধ্যে সব সরকারি অফিসগুলো বন্ধ ছিল, যার জন্য তাদের ওই রকম কাজকর্ম হয়নি। তা এখন আবার আমরা একটা উদ্যোগ নিব, যাতে করে মাননীয় তথ্যমন্ত্রীর সাথে আবার দেখা করে যাতে আমরা এই ঈদের আগে একটা অ্যামাউন্ট পাই, সরকার অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় পাই, যারা আমাদের বকেয়াগুলো পরিশোধ করতে আমরা আরেকটা উদ্যোগ নিব। মানে আপনার ঈদের আগে একটা উদ্যোগ নেবেন, উদ্যোগটি আসলে ফলপ্রসূ হলে কিছুটা সুদিন ফিরতে পারে বলে আপনারা আশা করছেন। আমরা আসলে একটু বিরতি নিতে চাই, আমাদের বিরতি নেওয়ারও সময় হয়েছে। আমরা বিরতির পরে এসে আমরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে যুক্ত হতে চাই সেই প্রসঙ্গটি হচ্ছে এই বাস্তবতার মধ্যে গণমাধ্যম তো টিকে থাকার লড়াই করবে, রাষ্ট্র এখানে কিভাবে সহযোগী হতে পারে, ব্যক্তি পর্যায়ে কিভাবে সহযোগী হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইবো। তবে ছোট্ট একটা বিরতির পর, বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরে আমরা আপনাদের সঙ্গে আবারও। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি গণমাধ্যমের সামনের অশনির সংকেত নিয়ে। গণমাধ্যম গণমানুষের স্বার্থেই টিকিয়ে রাখতে হবে। আমরা অশনির সংকেতগুলো সম্পর্কে জানি, গণমাধ্যমের বিদ্যমান সংকট, ভবিষ্যতের সংকটগুলো সম্পর্কে আমরা অবহিত হয়েছি, এবং এই সংকটের মধ্যে আসলে কি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম এবং তার পাশাপাশি রাষ্ট্র কিভাবে ভূমিকা রাখতে পারে সেই প্রশ্ন নিয়ে আসলে আমরা শওকত মাহমুদ আপনার কাছে আসতে চাই। সংকটটি আমাদের সবারই জানা, সংকট সমাধানের জন্য আপনার পরামর্শ কি? আপনারা সাংবাদিকদের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি থাকবে এই বাস্তবতায়? আমার পরামর্শ হচ্ছে সরকার সব ধরনের নিয়ন্ত্রণ তুলে নিক। অবাধ তথ্য প্রবাহ যেখানে একটা মহামারী বা দুর্ভিক্ষকে ঠেকাতে পারে, এই তথ্য প্রবাহ অবাধ করে দেখ, নিয়ন্ত্রণ প্রত্যাহার করুক। সাংবাদিকদের উপর যে নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, অমুকের ব্যাংক হিসাব তলব করা, অমুকের বাড়ি কেড়ে নেওয়া, এই অমুকের কারাগারে পাঠানো, অমুককে গ্রেপ্তার করা এবং কালো আইনের প্রয়োগ, এগুলো আপাতত স্থগিত রেখে গণমাধ্যমকে সুযোগ দেওয়া উচিত যে তারা তাদের মতো প্রতিযোগিতা করে টিকে থাকুক।
তা না হলে কিন্তু শত প্রণোদনা দিলেও, আর্থিক প্রণোদনা দিলেও একটা সামান্য সময় কাজ করবে। এবং একই সঙ্গে আমি মনে করি সরকার যদি মনে করে যে মিডিয়াকে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে দিলে মিডিয়াই একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসবে, সেটা আমি মনে করি যে এটা সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার। তবে এক ধরনের মিডিয়া মালিকদের যে সরকারের প্রতি যে তাদের একটা তোষণমূলক নীতি, এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। যেমন কিছু মিডিয়া বাংলাদেশে বেরিয়েছে ইন দ্য স্টেট অফ কনফিউশন। পাকিস্তানি এক আণবিক বিজ্ঞানীর মুখে শুনছিলাম যে পাকিস্তান সৃষ্টি হয়েছে একটা স্টেট অফ কনফিউশন। অনেকে মিডিয়ার মালিক হয়েছেন জাস্ট একটা রক্ষা কবচ করার জন্য। এখানে মিডিয়াকে জনগণের জন্য উন্মুক্ত করার জন্য তারা মিডিয়া বের করেননি। এখন সেসব মালিকদের যে ধরনের বৃত্ত আছে তারা ইজিলি সাংবাদিকদের ইয়ে করতে পারে, কিন্তু তাদের মিডিয়ার টিকিয়ে রাখা আর আমরা যারা সত্যিকার অর্থে মিডিয়া দিয়ে জনগণের সামনে তথ্য তুলে ধরছি, জনগণকে সঠিক একটা দিক নির্দেশনা বা দিশা দেখাতে চাইছি, তাদের কথা ভিন্ন। তো সেই ক্ষেত্রে সরকারের এই বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রণ এবং অমুককে দেওয়া যাবে না, অমুককে দেওয়া যাবে সম্পূর্ণ যদি তুলে নেয়, তাহলে আমি মনে করি দেশে যদি অর্থনৈতিক মন্দা দেখা দেয়, সেই মন্দার ঢেউ তো মিডিয়াতে এসে লাগবেই। এবং এই মিডিয়াতে এসে যাতে মন্দা না লাগে, একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি করুন। একই সঙ্গে সরকারের একটা সাপোর্টিভ রোল প্লে করা উচিত, যেই সাপোর্টিভ রোল হবে যেসব মিডিয়া সত্যিকার অর্থে সক্ষমতা নিয়ে জাতিকে সেবা করতে পারবে, সেই সব মিডিয়ার পাশে সরকারের দাঁড়ানো উচিত বলে। এটা মনে হতে পারে যে আমি একটা বিভাজনের সৃষ্টি করছি, তা নয়। আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে কারা মিডিয়াকে সঠিকভাবে চালাতে চায়, কারা নিজের অন্য ব্যবসাকে প্রোটেক্ট করার জন্য চালাতে চায়, এগুলো আমাদের সামনে পরিষ্কার। অতএব সেই জায়গায় সরকার যদি সমস্ত নিয়ন্ত্রণ তুলে নিয়ে সত্যিকার অর্থে সাংবাদিক সমাজ এবং যে গণমাধ্যমগুলো আছে এগুলোকে যার প্রতিযোগিতা করার, টিকে থাকা একটা সামান্য সুযোগ দেয়, আমার মনে হয় সেটাই আমাদের জন্য একটা বড় বিষয় হবে। জি, শওকত মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শ্যামল দত্তের কাছে আসতে চাই। আমরা আসলে সংকটের বাস্তবতা জানি এবং এই সংকট আমাদেরকে কতখানি ভোগাবে সেটিও আমরা মোটামুটি ধারণা করতে পারছি। সমাধানটা কিভাবে হবে, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে টিকে থাকবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং তার পাশাপাশি সহযোগী শক্তিগুলো কিভাবে গণমাধ্যমের পাশে দাঁড়াতে পারে, আপনারা কি কোনো রূপরেখা তৈরি করতে পেরেছেন, কোনো আলোচনা করছেন কি আপনাদের মধ্যে? এই আলোচনাটি এখনো হয়নি। আমি মনে করি যে এটি অত্যন্ত জরুরি। আমি অনুরোধ জানাবো, এখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্বরা আছেন, তারা মিলে বসে একটা ঠিক করতে হবে। মনে হয় এই বসাটি এখনো হয়নি। আমি অনুরোধ জানাবো মালিকদের সংগঠন এবং আমাদের মতো যারা চাকরি করি, যে সংবাদ সম্পাদক, তাদেরও সংগঠন আছে এবং আরো পেশাজীবী বুলুল ভাইদের আছে যারা ইউনিয়ন করেছেন দীর্ঘদিন, সবাইকে নিয়ে একসাথে বসে একটা কৌশল ঠিক করতে হবে যে এরকম পরিস্থিতি তো আগে আমরা কখনো দেখিনি এবং এই পরিস্থিতিতে কিভাবে গণমাধ্যম টিকিয়ে রাখা যায় তার একটি কৌশলপত্র নির্ধারণ করে এবং এর সঙ্গে সরকারের একটা আলোচনা, ডায়ালগ স্টার্ট করতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হবে না। যেটি বলছেন আপনি, সরকারের কাছে অনেক ধরনের আছে, অনেক ধরনের সহযোগিতা, সরকার বিভিন্ন খাতকে প্রণোদনা আছে। সরকার কি দৃষ্টিভঙ্গিতে দেখে গণমাধ্যমকে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার কি চায় কিনা যে বাংলাদেশে মুক্ত গণমাধ্যম থাকুক, মুক্ত গণমাধ্যম না থাকলে গণতন্ত্রের জন্য যে সংকট, সেটিও সরকার উপলব্ধি করে না, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই সব মিলিয়েই একটা দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে এবং সেই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের না ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করা সহজ হবে। একটা জিনিস বলি, অনেক জায়গায় কিন্তু কিছু কিছু উদ্যোগ হয়েছে, যেমন ধরুন অস্ট্রেলিয়াতে যেটা হয়েছে। অস্ট্রেলিয়াতে ছোটখাটো অনেক গণমাধ্যম যেগুলো বন্ধ হয়ে গেছে এবং তাদেরকে এখন বলা হয়েছে যে যারা অনলাইনে বিজ্ঞাপন দেয় তাদের কাছ থেকে রেভিনিউ শেয়ার করতে হবে প্রিন্ট মিডিয়াকে। এরকম হাওয়াইতে একটা হয়েছে, সম্প্রতি হাওয়াইতে একটা পত্রিকা বন্ধ হয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে সরকারি প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখার জন্য। এরকম আন্তর্জাতিক মহলে নানা রকম জায়গায় নানা উদ্যোগ আছে, কারণ এইরকম একটি পরিস্থিতিতে আসলে কিভাবে টিকে থাকা যায় এইরকম ধারণা কিন্তু কারো কাছে নেই। ফলে সবাই মিলে যদি ঠিক না করি আমরা সেটি সম্ভব হবে না। আর একটি সমস্যা তো রয়ে গেছে, যেটি পত্রিকার ক্ষেত্রে সমস্যা, এখানে সমস্যাগুলো কিন্তু এক একজনের জন্য এক এক রকম। যেমন টেলিভিশনে কিন্তু বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের বিল আদায় হচ্ছে না, পত্রিকায় বিজ্ঞাপনও নাই, বিলও নাই। আবার অনলাইনের আরেক সমস্যা। ফলে এখানে এখন তো মিডিয়ার বহুমাত্রিক চেহারা রূপ নিয়েছে। ফলে এখানে এককভাবে একক কোনো সিদ্ধান্ত দিয়ে, আমরা যেটা বলছি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমাদের বকেয়া পাওনাটা দেওয়ার জন্য, ইলেকট্রনিক মিডিয়ার তো কোনো বকেয়া পাওনা নাই। ইলেকট্রনিক মিডিয়া তো আসলে সরকারের অনেক ধরনের বিজ্ঞাপন প্রচার করে বিনা পয়সায়। হ্যাঁ, সেগুলো বিনা পয়সায় করে এবং সেই ধরনের অঙ্গীকার দিয়েই কিন্তু সেই অনুমতি নেওয়া হয়েছে যে আমরা সরকারের এই বিষয়গুলো প্রচার করব। এই সংকটের মধ্যে কি আসলে এই জায়গায় নতুন ভাবে চিন্তা করা জায়গা আছে কিনা, সেই চিন্তাটি করার জন্য তো একটা আলোচনা শুরু করতে হবে। যেমন ধরুন, যে আমি যতটুকু জানি অ্যাডকো বা যে সমস্ত মালিক পক্ষ আছে, টেলিভিশন মালিক পক্ষ, তারা চেয়েছিল যে অন্তত 5 মাসের বেতন
5% ইন্টারেস্টে 5 বছরে মানে পরিশোধ করা যাবে এরকম একটি, কিন্তু সেটি নিয়ে খুব আলোচনা এগিয়েছে কিনা এখানে আমি মনে হয় আমরা এই প্রসঙ্গ নিয়ে কাছে আসবো। তিনি টেলিভিশনের মালিক, তিনি পত্রিকার মালিক। জি জি, আমরা একটু আমাদের শেষের দিকে আসলে আলোচনাটি, আমাদের সময় খুব বেশি নেই। মঞ্জুর হাসান বুলবুল, আপনার কাছে আসি। সেটা হচ্ছে গণমাধ্যম শুধু আবেগের জায়গা নয়, আসলে প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, পৃথিবীর অন্যান্য অনেক গণমাধ্যমও এই সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। তারা আসলে এই সময়ে কোনো রূপরেখা তৈরি করেছে কিনা, আমাদের সামনে কোনো মডেল আছে কিনা, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যম স্বাধীন হলে তারা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে, এই পয়েন্টটি বারবার নানাজনের মধ্য থেকে আসছে। এই দুটি বিষয়ে আপনি একটু কথা বলবেন আমাদের সঙ্গে। প্রথম হলো যে প্যান্ডেমিক না, আপনি যদি সুইডেনের দিকে তাকান, সুইডেনে কিন্তু স্বাভাবিক সময়ে সব পত্রিকাগুলিকে সাবসিডি দেয় সরকার পত্রিকাকে টিকিয়ে রাখার জন্য। এটি কোনো দুর্যোগের সময় না। এখন দুর্যোগের সময় এক এক দেশের, এক এক মহাদেশের এক এক রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের জন্য কোন মডেলটি হবে সেটি জানি না, কিন্তু এখন ইদানিং কালে যেটি সারা পৃথিবী জুড়ে হচ্ছে, বড় মিডিয়া হাউসগুলিতে তারা MSI তুলছে, মিডিয়া সাস্টেনেবিলিটি ইন্ডেক্স, যে আমার পত্রিকা টিকে থাকবে কি কি সূচক দিয়ে, সেটা আমি তৈরি করব। বাংলাদেশে এটি আছে কিনা আমি জানি না, বাংলাদেশে মালিকরা বা কোনো ইন্ডিভিজুয়ালি কোনো টেলিভিশন বা পত্রিকার মালিক এটা করেন কিনা। কাজে আমার ধারণা এটি একটি মানে যদি যৌথভাবে নাও পারি, আপনি মানে পত্রিকার মালিকরা বা টেলিভিশনের মালিকরা যে তারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে টিকে থাকবে, আগামী 6 মাস কিভাবে টিকে থাকবে, তারপরে ব্যবসা যদি ভালো হয় তাহলে কিভাবে টিকে থাকবে, এবং সেটি নিয়ে কর্মচারীদের সঙ্গে আলোচনা করে। আমি 3টি জায়গায় মানে সুনির্দিষ্টভাবে প্রস্তাব রাখতে চাই। একটি হচ্ছে যে এই যে সংকট, এই সংকটটি শুধুমাত্র প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া নয়, অনলাইন তো এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয়নি, সেটা তো অন্য সমস্যার মধ্যে আছে। কাজে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে একটা শিল্প হিসেবে, মিডিয়া একটি শিল্প, এই শিল্প হিসেবে আমাকে দেখতে হবে। শিল্প হিসেবে যদি আমরা দেখি, এই শিল্পের সঙ্গে মালিকরা আছে, শিল্পের সঙ্গে মুরব্বী হিসেবে সম্পাদকরা আছেন, শিল্পের সঙ্গে সাংবাদিক, শ্রমিক, কর্মচারীরা আছে, ইউনিয়ন আছে। কাজে এই 3টি গোষ্ঠীকে একসঙ্গে একই সুরে আওয়াজ তুলতে হবে। প্রথম আওয়াজ কি? প্রথম আওয়াজ হলো প্রিন্ট মিডিয়ার প্রচুর টাকা বকে আছে সরকারের কাছ থেকে, সেটা আদায়ের জন্য ব্যবস্থা করতে হবে। সরকার শুধুমাত্র চিঠি দিলে চলবে না, এটা পাওনা সরকারের কাছে। সরকার এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজেট হচ্ছে, সরকারি কর্মচারীদের বেতন 5,000 কোটি টাকা, সেটি আসলে অনেক কম সরকারের কাছে। কিন্তু আমরা দেখেছি যখন মালিকরা আলাদাভাবে চলতে চান, সাংবাদিক, শ্রমিক, কর্মচারীদের কখন নিতে চান না। কিন্তু এই জায়গাটাতে আমি মনে করি সাংবাদিক, শ্রমিক, কর্মচারী, মালিকদের এক হতে হবে। 2 নম্বর যেটি হচ্ছে যে তাদের মিডিয়া সাস্টেনেবল ইন্ডেক্সটা তৈরি করতে হবে, যে আমাদের মিডিয়া আসলে কোত্থেকে আসবে। বিজ্ঞাপন পাওয়াটা আপনার অধিকার না, বিজ্ঞাপনটা পাওয়াটা যিনি বিজ্ঞাপন দেন তিনি তার প্রয়োজনে দেন, তার পছন্দ। তিনি সব পত্রিকায়, সব টেলিভিশনে বিজ্ঞাপন দেন মনে করার দরকার নেই। আপনি যেটি একটা লাইন বলেছিলেন, মিডিয়াকে টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, মিডিয়াকে টিকে থাকতে হবে। কাজে আমাকে ভালো সাংবাদিকতা করেও টিকে থাকতে হবে। আরেকটি বিষয় ছোট্ট করে আপনার একটি কমেন্ট জানতে চাই। আসলে আপনি টেলিভিশনেও কাজ করেন এবং টেলিভিশন আসলে যে টাকাটি উপার্জন করে সে টাকাটি শুধুমাত্র বিজ্ঞাপন থেকে আয় করে। টেলিভিশন যারা দেখেন তারা আসলে টেলিভিশন কর্তৃপক্ষকে একটি টাকাও দেন না। সে আলোচনা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, সেটি কোনো অগ্রগতি আছে কিনা আপনার কাছে? সেটি তো আমি জানি, অ্যাডকো তো সেটি কথা বলেছে, তারা কেবল অপারেটরদের সঙ্গে কথা বলবে, সারা পৃথিবীতে কেবল অপারেটরদের কাছ থেকে সহায়তা নেওয়া যায়। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, যে এইখানে সকল শিল্পটাকে টিকিয়ে রাখতে হবে। যেটি শ্যামল দত্ত বলে, আপনি গার্মেন্ট সেক্টরে 2% ইন্টারেস্টে 20 বছরের জন্য লোন দিলেন, আপনি মিডিয়ার জন্য বলেন না 2% ইন্টারেস্টে 20 বছর, যাদের নেওয়ার দরকার তারা নিবে, যারা নেওয়ার দরকার না তারা নিবে না। এবং এখানে একটা বাধ্যতামূলক দিতে হবে যে এই যে লোনটি দেওয়া হবে, সেই লোনটি সাংবাদিক, শ্রমিক, কর্মচারীদের বেতন ভাতা খাতে দিতে হবে। আপনি এখন ঢালাও ভাবে ছাঁটাই করবেন, এই ছাঁটাইটা সমস্ত কোনো শিল্পকে টিকিয়ে রাখার জন্য সমাধান না। কারণ এই কর্মীরাই আপনার এই প্রতিষ্ঠান থেকে তৈরি করেছে। একটু মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখবেন বলে আমি মালিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানাই। এবং এই যে সাংবাদিক, শ্রমিক, কর্মচারী, তাদেরকে আপনি সংকটটা শেয়ারের জন্য এনগেজ করেন, এক্সক্লুড করেন না, ইনক্লুড করেন। ইনক্লুড করে বলেন যে আগামী 3 মাস। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এই প্রসঙ্গে কাজের কাছে আসতে চাই। অনেকগুলো বিষয় উপস্থাপিত হয়েছে। আসলে আপনারা সরকারের কাছ থেকে প্রণোদনা চেয়েছেন কিনা, টেলিভিশন দেখলে আসলে আপনারা টাকা পাবেন, এই কেবল অপারেটরদের সাথে আলোচনা কতখানি এগিয়েছে, এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, আমরা অলরেডি বাংলাদেশ ব্যাংকে স্টিমুলাস প্যাকেজ যেটা 30,000 কোটি টাকা দিয়েছে শিল্পের জন্য, সেখানে আমরা গভর্নর সাহেবের কাছে একটা চিঠি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ওখান থেকে রিপ্লাই পাইনি। আমরা বলেছি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল এবং পত্রিকাকে এটাকেই দেওয়া হোক, তাদের লোন দেওয়া হোক, যেই সব শর্তে অন্যান্য ব্যাংকে, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সেই শর্তে আমাদেরকে দেওয়া হোক। আমরা এখনো পাইনি। তবে দ্বিতীয়ত হচ্ছে টেলিভিশনের আমরা
অনেকবার ক্যাবল অপারেটরের সাথে আমরা বসছি, কিন্তু ক্যাবল অপারেটররা বরং আমাদের কাছ থেকে উল্টা টাকা নিচ্ছে, আরো আমাদেরকে মাসে মাসে খান তো তাদেরকে উল্টা টাকা দিতে। তারা তো আর উল্টা, না হলে আমাদের চ্যানেলটা চলে যায় 84-85-তে চলে যাবে। সে কারণে আমাদের বরং তাদেরকে টাকা দিয়ে সন্তুষ্ট রেখে বরং আমাদেরকে টিভি চালাইতে হচ্ছে। আমরা পুরো বরং ক্যাবল অপারেটরদের কাছে জিম্মি হয়ে আছি। তো সবকিছু মিলেই আমি মনে করি যেটা সবার আলোচনার মধ্যে থেকে এসছে, আমাদের সমস্ত সাংবাদিক ইউনিয়ন, আমাদের মালিক পক্ষ, সম্পাদক পরিষদ সবাই মিলে বসে এবং যেসব ট্রেড ইউনিয়ন আছে আমাদের সাংবাদিকদের, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে আমরা কি চাই। যেই আমি শুরুতে যেটা বলেছিলাম যে বেশ কয়েকটা পত্রিকা বন্ধ হয়ে গেছে এবং এইভাবে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে তার দেশে অর্থনৈতিক মন্দা খুব তীব্র হবে এবং অনেক পত্রিকা, অনেক টেলিভিশন বন্ধ হয়ে যেতে পারে। অনেক কর্মচারী, আজকে সাংবাদিক কর্মচারীরা যদি চাকরি হারায়, এই বয়সে একটা লোক কোথায় গিয়ে দাঁড়াবে, তার পরিবারের অবস্থা কি? আমি মনে করি এখনই সময় সকলে মিলে তথ্য মন্ত্রণালয়ের সাথে জরুরি ভিত্তিতে বসা জরুরি হয়ে পড়ছে। কারণ এখনো কিন্তু আমাদের সামনে কিছুটা সুযোগও আছে, কারণ সংকটটি চলমান। এই সংকট চলমান যখন আছে, আপনারা কি আসলে এই যে কথাটি আলোচনা হচ্ছিল যে আপনারা প্রণোদনার জন্য, যেমন আমরা গার্মেন্টস সেক্টরে প্রণোদনা দেখেছি, অন্য অনেক সেক্টরে প্রণোদনার কথা বলেছি, গণমাধ্যম মালিকদের সংগঠন আছে, সংবাদপত্রের মালিকদের সংগঠন আছে, সেটি কতটুকু এগিয়েছে? ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো আসলে আপনারা কি চাপ প্রয়োগ করছেন কিনা সরকারের কাছে ব্যাপারে? আমরা তো অ্যাকচুয়ালি চাপ প্রয়োগ করতে পারি না, তাহলে বোঝা যাচ্ছে মিডিয়ালারা দে আর টেকিং অ্যাডভান্টেজ। এটা তো আমরা কোনো অ্যাডভান্টেজ চাই না, আমরা চাই আমাদের রাইট, আমাদের অধিকার, আমাদের যারা সকলে বলেছে সরকার কাছে আমাদের পাওনা, আমরা শুধু পাওনাটাই চাই। আমরা সরকার যেহেতু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, আমরাও তো ইন্ডাস্ট্রি, আমরাও সেই টাকাটাই চেয়েছি। আমরা কোনো অতিরিক্ত আমরা কোনো সুবিধা চাই না সরকারের কাছে। আমাদের যেটা পাওনা অন্যান্য ইন্ডাস্ট্রি পাচ্ছে, আমরা সেই ইন্ডাস্ট্রি হিসাবে সেই দাবি করছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের সঙ্গে আলোচক হিসেবে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সংকটের মধ্যে গণমাধ্যম আছে, সংকটের মধ্যে পুরো মানব সভ্যতা আছে। আমরা চাই যে আসলে সরকার এবং সমস্ত পক্ষ যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন তারা মিলে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ গণমাধ্যম যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় গুজব অনেক বেশি চাঙ্গা হবে এবং সেটি আসলে রাষ্ট্র, সরকার, ব্যক্তি কারোর জন্যই ভালো হবে না। আমাদের সঙ্গে থাকবেন, কালকে একই সময় আবারও দেখা হবে। শুভরাত আজকের মতো।